এবং আমরা এসে হিপোক্রেটের মতো আবার কোশ্চেন করছি যে তারা তাদের পরিচয় দেয়নি কেন। একদিকে তারা তাদের পরিচয় দিলে আমি তাদেরকে হত্যা করা জায়েজ করেছিলাম, আর একদিকে তারা কেন পরিচয় দিছি এই দায়ে তাদেরকে কাঠগড়ায় তুলে দিচ্ছি। আর সংঘাতের যে কথাগুলো এসেছে, দেখেন ছাত্র শিবির রক কাটা ছোটবেলা থেকে শুনে আসছি। বিগত 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল এবং এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ শেখ হাসিনার তৈরি করা ন্যারেটিভ, কিন্তু একটা ঘটনার প্রমাণ দিয়ে বিচার করে যাওয়ার সক্ষমতা শেখ হাসিনার হয়নি। তো একজন এসে আপনাকে হত্যা করবে, একজন এসে আপনার পায়ের রক কেটে নেবে, আপনি যখন নিজেকে রক্ষা করতে যাবেন, সেলফ ডিফেন্স করতে যাবেন, তখন আমি এটাকে ফ্রেমিং করব যে আমি সংঘাতের রাজনীতি করি। আমার প্রশ্ন হচ্ছে ফাহিম রেজা ভাইয়ের কাছে। আসলে এটা প্রশ্ন না, আমার অনেক দিন থেকে জানার ইচ্ছা। আসলে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জামাত শিবিরের অবস্থান বিতর্কিত। আমরা যদি ডাকসুর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন ভিত্তিক একটা পথ ছিল, সেখানে তারা তাদের নিজেদের কর্মীদের দিয়ে প্রার্থী পদে দাঁড় না করিয়ে একজন সাধারণ শিক্ষার্থীকে সেই গুরুত্বপূর্ণ বিতর্কিত পদে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তাহলে মানে তারা কি পারতো না নিজেদের নেতাকর্মী দিয়ে সেই বিতর্কিত অবস্থানের অবসান করাতে? তার মানে কি এটাই প্রমাণিত জামায়াত শিবির মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত অবস্থানে ছিল? স্বপ্নের প্রশ্নে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপু। প্রশ্ন করতে গিয়ে একটু স্লিপ অফ টাং হয়ে গেছে যে একটা বিতর্কিত পদ। মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন পদটা আসলে বিতর্কিত পদ না। দেখেন বাংলাদেশে এই মুক্তিযুদ্ধ, আমরা 71-এর যে মুক্তিযুদ্ধ, এটা আমাদের একটা পরিচয়। 47-এ দেশ ভাগ হয়ে আমরা সর্বপ্রথম একটা ভূখণ্ড পেয়েছিলাম, এটা আমাদের একটা পরিচয়। 71-এ আমরা আমাদের নিজস্ব একটা ভূখণ্ড পেয়েছিলাম, এটা আমার আরো অনেক বেশি একটা বড় পরিচয়। এরপর বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে, এই গণতান্ত্রিক আন্দোলনগুলোর মধ্য দিয়ে, বিশেষ করে 24, এই আন্দোলনগুলোর মধ্য দিয়ে আমাদের আত্মপরিচয় বিকাশ করার আমরা একটা সুযোগ পেয়েছি। তো আপনার প্রশ্নটা যে জায়গায় যে হচ্ছে প্যানেলে ছাত্র শিবির নিজস্ব মানুষজন দিতে পারতো কিনা, তো নিজস্ব নেতাকর্মী দিতে পারতো কিনা, দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস পদেও কিন্তু ছাত্র শিবির নিজের নেতাকর্মী দিতে পারত। তো আসলে তারা যেটা চিন্তা করছে যে ইনক্লুসিভনেস, এবং আপনি দেখবেন এইরকম গুরুত্বপূর্ণ একটা পদে কিন্তু একজন নারীকে তারা মনোনীত করেছেন বা একজন নারীকে চিন্তা করেছেন। তো আমি মনে করছি তাদের এই সিদ্ধান্তটা অনেক বেশি সাহসী সিদ্ধান্ত, এবং তারা যাকে বাছাই করেছেন এই বাছাইটা বেস্ট একটা বাছাই, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রায় দিয়েছেন। এবং জামাতে ইসলামীর যে মুক্তিযুদ্ধের অবস্থান, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এই বিতর্কের উত্তর অনেকে অনেকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আপনি অনলাইনে দেখলেই পাবেন। তো এই প্রশ্নগুলোকে আবার করা মানে হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত যত উত্তর এসছে কোনো উত্তরই বোধহয় যারা প্রশ্ন করছেন তাদের মনোপুত হচ্ছে না। হ্যাঁ, তো আপুর প্রশ্নের যে জায়গাটা আমি মনে করছি যে এখানে একজন নারী শিক্ষার্থীকে দিয়ে তারা প্যানেলের সৌন্দর্যটা বৃদ্ধি করেছেন। এবং জামাতে ইসলামের যে রাজনীতি এবং ছাত্র শিবির 77 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আমি ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করছি। ছাত্র শিবিরের 71-এ কোনো দায় নেই। ছাত্র শিবির 71-কে ওন করে ছাত্র শিবির কাজ করছে, এবং আপনি দেখাতে পারবেন না যে ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত 71 বিরোধী, দেশ বিরোধী কোনো কাজ করেছে। বরং দেশ বিরোধী কাজ তারাই করছে যারা দুর্নীতির সাথে জড়িত। দেশ বিরোধী কাজ এবং 71-এর আকাঙ্ক্ষা বিরোধী কাজ তারাই করছে যারা চাঁদাবাজির সাথে জড়িত, যারা খুনের সাথে জড়িত, যারা রাহাজানির সাথে জড়িত। জি, নূপুরের সম্পূরক প্রশ্ন আছে। আচ্ছা, আমি ফাহিম ভাইয়াকে বলতে চাই যে শিবিরের রাজনীতি প্রায় গোপনীয় ও সংঘাতমুখী, এটা আমরা সবাই আসলে কম বেশি এটা নিয়ে কথা হয়। তো আপনারা কিভাবে আসলে প্রমাণ করবেন যে আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী? ছাত্র শিবির গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, এটা আমরা প্রমাণ কিভাবে করব? আর গোপনীয় এবং সংঘাতের রাজনীতিতে বিশ্বাসী কিনা, দেখেন গোপন রাজনীতির কথাটা আসলে কিভাবে। বিগত 15 বছর ছাত্র শিবিরকে কোনো গণতান্ত্রিক স্পেস দেয়া হয়নি। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সেক্রেটারি শহীদ হয়েছেন, তার মাথায় কোপ মেরে তাকে নিহত করা হয়েছে এই যে শেরেবাংলা হলের পাশে। আমরা দেখেছি পরীক্ষা দিতে এসে ছাত্র শিবিরের একজন নেতাকে পা কেটে নেওয়া হয়েছে, তার নাম রাসেল। এবং ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের
শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারেননি, তাদের শিক্ষা জীবন সম্পন্ন করতে পারেননি। তো যখন এবং আমরা যারা মিডিয়া যারা ছিল বা আরো যারা রাজনৈতিক সহযোদ্ধা ছিল, তারা আসলে এটাকে বৈধতা দিয়েছিল। তখন আমরা কাউকে প্রতিবাদটুকু করতে দেখিনি যে একটা ছাত্র সংগঠনকে কেন রাজনৈতিক স্পেসটুকু করতে দেওয়া হবে না। এবং আমরা এসে হিপোক্রেটের মতো আবার কোশ্চেন করছি যে তারা তাদের পরিচয় দেয়নি কেন। একদিকে তারা তাদের পরিচয় দিলে আমি তাদেরকে হত্যা করা জায়েজ করেছিলাম, আর একদিকে তারা কেন পরিচয় দিছি এই দায়ে তাদেরকে কাঠগড়ায় তুলে দিচ্ছি। আর সংঘাতের যে কথাগুলো এসেছে, দেখেন ছাত্র শিবির রক কাটা ছোটবেলা থেকে শুনে আসছি। বিগত 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল এবং এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ শেখ হাসিনার তৈরি করা ন্যারেটিভ, কিন্তু একটা ঘটনার প্রমাণ দিয়ে বিচার করে যাওয়ার সক্ষমতা শেখ হাসিনার হয়নি। তো একজন এসে আপনাকে হত্যা করবে, একজন এসে আপনার পায়ের রক কেটে নেবে, আপনি যখন নিজেকে রক্ষা করতে যাবেন, সেলফ ডিফেন্স করতে যাবেন, তখন আমি এটাকে ফ্রেমিং করব যে আমি সংঘাতের রাজনীতি করি। তো আমার মনে হয় যে ছাত্র শিবির যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, এর প্রমাণ অলরেডি ডাকসু নির্বাচনে হয়েছে, এর প্রমাণ অলরেডি জাকসু নির্বাচনে হয়েছে। আমি 30 সেকেন্ড নিব। যে জাকসুতে একটা পাখি মারলে 5,000 টাকা জরিমানা, কিন্তু ছাত্র শিবিরের কাউকে মারলে বা ছাত্র শিবিরের কাউকে জরিমানা হত্যা করলে বা কাউকে মেরে আহত করলে তার কোনো বিচার নাই। সেই জাকসুতে ছাত্র শিবির যখন একটি বড় সংখ্যক একটি প্যানেল থেকে বিজয় লাভ করেছে, তখন আসলে এই প্রশ্নটাই ইনভ্যালিড হয়ে যায় যে ছাত্র শিবির গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী কিনা।